নমস্কার, আমি রূপঙ্কর। আপনারা আজ শুনতে চলেছেন সুব্রদীপ হালদারের লেখা অর্ণব দত্ত ও অচেনা রহস্য। শুনতে থাকুন। অর্ণবের ঘুমটা ভাঙিয়ে তার সামনে চায়ের কাপটা ধরে তৃপ্তি। আজ রবিবার, দোকান বন্ধ। অর্ণব ভেবেছিল একটু বেলা পর্যন্ত ঘুমোবে, কিন্তু তৃপ্তির তার সুখটা সহ্য হলো না। অর্ণব একটু বিরক্তি সুরে বলে, ধুর ব্যাং, আর ভালো লাগে না। কেন যে বিয়ে করে মানুষ, একটু শান্তিতে ঘুমোতেও পারবো না। তৃপ্তি মৃদু হেসে বলে, বিয়েটা যখন করেই ফেলেছো তখন বউয়ের কথাটাও তো তোমাকে শুনতে হবে। যদি আমার কোনো কথা তো তুমি কানে তোলো না। অর্ণব তাকে হ্যাঁচকা টানে নিজের বাহুতে আবিষ্ট করে। তৃপ্তি ছটফট করে ওঠে। অর্ণব বলে, এবার কি হলো? আর ছাড়ছি না তোমায়। প্লিজ এরকম করো না। দরজা খোলা, কেউ চলে আসবে এখনই। আসুক, যে আসার আসুক। তোমাকে ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। আমার এখন একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে। তৃপ্তি তার কথার অর্থ বুঝতে পারে। সে কোনো ক্রমে তার বাহু থেকে মুক্ত হয়, তাকে ভাঙিয়ে চলে যায়। এই যে বাবু, তাড়াতাড়ি নিচে আসুন। অর্ণব ফ্রেশ হয়ে নিচের টেবিলে আসে ব্রেকফাস্ট করতে। ডাইনিং রুমে টিভিটা চলছিল। অর্ণবের বাবা তার দিকে তাকিয়ে বলেন, দেখছিস খবরে আজ সকালে শহরের একজন নামকরা অভিনেতা মারা যান। পুলিশি তদন্তে কিছু বোঝা যাচ্ছে না যে কিভাবে মারা গেল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে অভিনয় করতে করতে হঠাৎ সেটিই মারা গিয়েছে। অর্ণবের মা বলেন, কি দিনকাল পড়ল, মানুষের জীবনের আর কোনো মূল্যই নেই। অর্ণব খেতে খেতে কিছু যেন একটা ভাবছিল। হঠাৎ তার ভাবনাতে ছেদ পড়ে। রাহুলের ফোন ঢুকছে তার ফোনে। ফোনটা ধরতে অপর দিক থেকে তার কণ্ঠস্বর ভেসে ওঠে। রাহুল বলে, গুড মর্নিং ভাই, একটা নতুন কেস, তোর হেল্প চাই। আশা করি তোর বিষয়টা জানতে আর বাকি নেই। অর্ণব মনে মনে খুব খুশি হয়। সকাল থেকেই একটা নতুন কেসের গন্ধ তার নাকে ঝাপটা মারছিল। তাহলে এবার বেরিয়ে পড়ার পালা। অর্ণব বেরোবার পূর্বে প্রতিবারের মতো এবারও তৃপ্তি তাকে বরণ করে। তার কড়ি আঙুলের নখটা একটু কেটে দেয় তৃপ্তি। সে যেহেতু এগুলোতে বিশ্বাসী, তাই অর্ণবও চায় না তাকে কিছু বলতে। সে যেটাতে খুশি, অর্ণবও তাতেই খুশি। রাস্তায় বেরোতে রাহুল তাকে একবার ফোন করে লোকেশনটা জানিয়ে দেয়। অর্ণব সেই মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তার গাড়িতে ব্যোমকেশ বক্সির ছবি রয়েছে। অর্ণব তাকে নিজের অনুপ্রেরণা মনে করে। কোনো কেসে বেরোবার পূর্বে সে ব্যোমকেশের নাম স্মরণ করে নেয়। অবশেষে অর্ণব পৌঁছায় ঘটনাস্থলে। সেখানে আগে থেকেই পুলিশ এসে পুরো স্থানটাকে সিল করে দিয়েছে। রাহুল তার দিকে এগিয়ে এসে বলে, আই ভাই, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল ভিতরে, সেখানে ফিল্মের ডিরেক্টর, প্রযোজক আরও বাকিরা রয়েছেন। অর্ণব রাহুলের সঙ্গে এগিয়ে যায় সামনের দিকে। এক রোগা চেহারার ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসেন। তিনি বলেন, নমস্কার স্যার, আমি রমেন দাস, এই ফিল্মের ডিরেক্টর। উনি হচ্ছেন এই ফিল্মের প্রযোজক রাতুল লাহিড়ী। রাতুল লাহিড়ী বলে, নমস্কার স্যার। অর্ণব সামনের চেয়ারটা টেনে নিয়ে বলে, এবার বলুন তো কি হয়েছিল আজ সকালে। প্রথম থেকে শেষ পর্যন্ত কিচ্ছু লুকোবেন না, লুকোলে আপনাদেরই বিপদ। রাতুল বলেন, গত 1 মাস ধরে আমাদের সিনেমার শুটিং এই স্টুডিওতে হচ্ছে। এখনো পর্যন্ত খুব ভালোভাবেই সব কাজ হচ্ছিল, কিন্তু আজ হঠাৎ কি করে যে এমনটা হয়ে গেল তা আমাদের সকলেরই অজানা। অর্ণব বলে, আপনাদের কি মনে হয় রাকেশবাবু আত্মহত্যা করেছেন, নাকি এটা একটা হত্যা? রাহুল বলে, তোর কেন মনে হচ্ছে এটা আত্মহত্যা নয়?
আমরা তো সকলেই দেখেছি উনি নিজের ড্রেসিং রুমে গলায় দড়ি দিয়ে ঝুলছিলেন। এমনকি ওনার গলাতেও দড়ির মোটা দাগ স্পষ্ট, এমনকি গলাতে মোটা হয়ে কালধারি পড়ে গিয়েছে। অর্ণব একটু মুচকি হেসে বলে, সব সময় যা আমাদের চোখের সামনে থাকে তা সত্যি হয় না। কিছু কিছু জিনিস আমাদের দৃষ্টির আড়ালেই থেকে যায়। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চলল তাদের মধ্যে। অর্ণব বাইরে এসে রাহুলকে বলে, বুঝলি ভাই, ডেড বডি দেখে আমি যা বুঝলাম তাতে এটা যে কোনো আত্মহত্যা নয়, তাতে আমি কনফার্ম। তুই হয়তো রাকেশবাবুর চোখ দুটো লক্ষ্য করিসনি। চোখ দুটো কিন্তু স্বাভাবিক দেখাচ্ছিল। রাহুল বলে, তাহলে তাহলে এখন আমরা কিভাবে এগোবো এই ক্ষেত্রে? অর্ণব বলে, এখন আমি বাড়ি যাই, সন্ধ্যের দিকে একবার তোর বাড়ি যাব। এখন আমাকে এটা নিয়ে একটু একান্তে রিসার্চ করতে হবে। রাহুল বলে, ওকে, তুই যা ভালো বুঝিস কর। রাহুল তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে যায়। অর্ণব গেটটা ঠেলে ভেতরে ঢুকতে যাবে, এমন সময় বাম পাশে তার চোখ পড়ে। তার মনে হয় কেউ যেন তার দিকেই এতক্ষণ তাকিয়েছিল। ওর দৃষ্টি ওদিকে পড়তেই অবয়বটি সরে পড়ল। অর্ণব চোখের ভুল ভেবে বাড়ির ভেতরে চলে যায়। মহুয়া বলে, এই তো খুঁজে পেয়ে গেছি। এতদিন ধরে এটার জন্যই তো অপেক্ষা করছিলাম। মহুয়া আজ খুব খুশি। এতদিন ধরে সে যার খোঁজে ছিল, আজ তার সম্বন্ধে সে প্রতিটা তথ্য জোগাড় করতে সফল হয়েছে। সে বলে, রামু, তোমাকে অনেক ধন্যবাদ। এই নাও তোমার উপহার। সে তার গলা থেকে একটা সোনার চেন খুলে রামুর গলায় পরিয়ে দেয়। রামু বলে, আপনারে অনেক ধন্যবাদ মেম সাহেব। আগে আমি এখন যাই। মহুয়া ল্যাপটপে ভেসে ওঠে সেই ব্যক্তির ছবি যার খোঁজে মহুয়া এতদিন ছিল। আনন্দে সে হো হো করে হেসে ওঠে। রাহুল সমস্ত কাজ মিটিয়ে সবে উঠতে যাবে, এমন সময় একজন যুবক ও একজন ভদ্রমহিলা তার কেবিনে প্রবেশ করে। যুবক বলে, নমস্কার স্যার, আমি আকাশ রায়, মৃত রাকেশ রায়ের ছেলে, আর উনি আমার মা। রাহুল বলে, আরে তোমরা দাঁড়িয়ে কেন? বসো বসো। রাহুল মহিলাটিকে বলে, দয়া করে কাঁদবেন না, আমাকে খুলে বলুন সবটা। আপনি কি রাকেশ বাবুর মধ্যে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করছিলেন, বা ওনার কি কোনো শত্রু ছিল? ভদ্রমহিলা থেমে থেমে বলেন, আমার স্বামী খুবই দয়ালু ব্যক্তি ছিলেন। ওনাকে সবাই দাদার মতন শ্রদ্ধা করত, আর ওনার শত্রু থাকার তো কোনো প্রশ্নই নেই। রাহুল বলে, আপনার কি কারোর প্রতি সন্দেহ আছে? ভদ্রমহিলা বলেন, আমি জানি না, কিচ্ছু জানি না। কে করলো, কেন করলো, কিচ্ছু জানি না। আকাশ বলে, আমার বাবা খুবই ভালো ব্যক্তি ছিলেন স্যার, আপনি চাইলে বাবার পরিচিতদের সাথে জিজ্ঞাসা করতে পারেন। সে হাত জোর করে বলে, কিছু চাই না স্যার, শুধু আপনার কাছে হাত জোর করে আমি অনুরোধ করছি, শুধু আমার বাবার খুনিকে ধরার বন্দোবস্ত করুন, তাকে খুব কঠিন শাস্তি দিন আপনারা স্যার। রাহুল বলে, বেশ, তুমি এখন মাকে নিয়ে বাড়ি যাও, আর কোনো প্রয়োজন হলে আমাকে খবর দেবে। এই নাও আমার কার্ড। রাহুল বাকি কাজগুলো মিটিয়ে দিয়ে বাড়ি চলে যায়। সন্ধেবেলায় অর্ণব আসলে তার সঙ্গে অনেক কথা আছে। দরজায় খটখট শব্দ শুনে রাহুল বুঝে যায় নিশ্চয় অর্ণব এসেছে। সে দরজাটা গিয়ে খুলে দেয়। রাহুল বলে, আয় ভাই, তোর জন্যই অপেক্ষা করছিলাম। অর্ণব তার দিকে হুইস্কির বোতলটা এগিয়ে দেয়। রাহুল হেসে বলে, বাহ, এটা একটা ভালো কাজ করেছিস। রাহুল আপাতত বাড়িতে একা। তার মা বাবা গত হয়েছেন বছরখানেক হলো। বউ বাপের বাড়ি গিয়েছে। আজ দুই বন্ধু মিলে জমিয়ে আড্ডা দেবে। অর্ণব বলে, এতদিন পরে আবার দুজনের একটু আড্ডা দেওয়ার সুযোগ হয়েছে। এটা ছাড়া তো আড্ডাটা পানসে হয়ে যাবে।
তারা দুজনে ব্যালকনিতে দুটো চেয়ারে গিয়ে বসে। রাহুল দুটো গ্লাসে সম পরিমাণ পানীয় ঢেলে তাতে 2 টুকরো বরফ মিশিয়ে দেয়। তারপর একটা এগিয়ে দেয় অর্ণবকে, অন্যটা নিজে নেয়। 2-3 পেগ খাওয়ার পর রাহুলের হালকা নেশা উঠতে থাকে। রাহুল জোরালো গলায় বলে, এই কেসটা সলভ করা কিন্তু খুব একটা সহজ নয়। ও হ্যাঁ, আসল কথাটাই তো বলা হয়নি, ভুলেই গিয়েছিলাম। বিকেলে রাকেশবাবুর স্ত্রী ও পুত্র এসেছিল। ওদের কথা শুনে যা বুঝলাম, রাকেশবাবুকে খুন করতে পারে এমন কেউ আছে বলে তাদের জানা নেই। সে আবার বলে, আর এমনিতেও পোস্টমর্টমে বোঝাই যাচ্ছে যে উনি আত্মহত্যাই করেছেন। তবে উনি কিন্তু আত্মহত্যা করার ব্যক্তিও নন। অর্ণব এতক্ষণ চুপচাপ মন দিয়ে তার কথাগুলো শুনছিল। পেগটা শেষ করল। সে বলল, যদি বিষয়গুলোকে ঠিকভাবে একের পর এক সাজাতে না পারি তাহলে সবটাই জট পাকিয়ে যাবে। খুব ঠান্ডা মাথায় প্রথম থেকে শেষ পর্যন্ত এক এক করে ঘটনাগুলোকে সাজাতে হবে। গল্প করতে করতে তাদের সময়ের খেয়ালই নেই। রাহুল ঘড়িতে দেখে 10টা বেজে গেছে। সে বলে, চল ডিনারটা সেরে ফেলি। অর্ণব বলে, হ্যাঁ তাই চল, অনেকটা রাত হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে আবার। রাত এখন প্রায় 12টা। আজ সত্যি রাহুলের পাল্লায় পড়ে এতটা দেরি হয়ে গেল। অবশ্য সে থেকে যেতেই বলেছিল। অর্ণবের কাছে একটা চাবি থাকায় বাড়ির ভেতরে ঢুকতে তার কোনো অসুবিধা হলো না। সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় সে। ঘরে প্রবেশ করতেই দেখে তৃপ্তি নেই। সে কোথায় গেল? অর্ণব এদিক ওদিক খুঁজতে থাকে তৃপ্তিকে। তৃপ্তি বলে, কি হলো, কি খুঁজছো? তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? অর্ণব বলে, রাহুলের সঙ্গে নতুন কেসটা নিয়ে কথা বলতেই গেছিলাম। তৃপ্তি বলে, একটা বাজে গন্ধ আছে। কিসের গন্ধ এটা? সে অর্ণবের মুখের কাছে মুখটা নিয়ে যায়। সে রাগ সুরে বলে, তুমি মদ খেয়ে এসেছো? অর্ণব কোনো কথা বলে না। তৃপ্তি বলে, কি হলো, কিছু বলছো না কেন? অর্ণব একটু ইতস্তত বোধ করে। অর্ণব বলে ওঠে, ওই আর কি, একটু খেয়েছি। তৃপ্তি রাগে শুয়ে পড়ে। অর্ণব হাওয়া গরম বুঝে তাকে আর কিছু বলে না, চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। ভোরের আলো পড়তেই তৃপ্তির ঘুমটা ভেঙে যায়। পাশ ফিরে দেখে অর্ণব পাশে নেই। গোটা বাড়িতে খুঁজে দেখে সে, কোথাও অর্ণব নেই। সে শাশুড়ি মাকে জিজ্ঞেস করে জানতে পারে অর্ণব ভোরেই হতদম্ব হয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তৃপ্তি তাকে ফোন করে। তৃপ্তি বলে, হ্যালো, কোথায় তুমি? আজকাল আমাকে কিছু বলছো না। অর্ণব বলে, এত চিন্তা আমার জন্য? আমি সব বলছি বাড়ি ফিরে। অর্ণব গাড়ির স্পিড বাড়ায়। এখন ভোরবেলা, তাই রাস্তায় খুব বেশি জ্যাম নেই। তার গন্তব্য রাকেশবাবুর বাড়ি। রাকেশবাবুর বাড়ি পৌঁছে সে দেখে রাহুল আর তার সাথে একজন সেখানে এসে উপস্থিত। রাহুল অর্ণবকে উদ্দেশ্য করে বলে, তোর সঙ্গে এবার পরিচয় করিয়ে দিই। উনি হলেন রাকেশবাবুর সহ অভিনেত্রী মহুয়া রায়। মহুয়া বলে, নমস্কার। আপনার সঙ্গে বহুদিনের আলাপের ইচ্ছে ছিল, অবশেষে আজ সেই সুযোগ ঘটল। অর্ণব বলে, চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। তার ভিতরে গিয়ে দেখে গোটা ঘর এলোমেলো। বারান্দার জিনিসপত্রগুলি ভেঙে চুরে মেঝেতে পড়ে আছে। মহুয়া বলে, কাঁদবেন না আপনি, শান্ত হন, আমরা দেখছি ব্যাপারটা। আকাশ বলে, গতকাল মাঝরাতে একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। আমি ভেবেছিলাম হয়তো বেড়াল এসেছে, কিন্তু দ্বিতীয়বার কানে আওয়াজ আসতে আমি নিচে নেমে আসি কি হচ্ছে দেখতে। দেখি একজন ঘরে ঢুকে আলমারি খুলে কিছু খুঁজছে।
আমি তাকে ধরতে যেতেই কেউ পিছন থেকে সজোরে আমার মাথায় আঘাত করাতে আমি জ্ঞান হারাই। এরপর আর কিছু মনে নেই আমার। মহুয়া বলে, তুমি কি সেই ব্যক্তির মুখ দেখতে পেয়েছিলে? আকাশ বলে, না, তার মুখ ঢাকা ছিল, তাই সেভাবে কিছু দেখা হয়নি। মহুয়া বলে, আচ্ছা চলো একবার ঘরটা সার্চ করি, যদি কিছু পাওয়া যায়। অর্ণব কিছু একটা ভেবে বলে, তোমাদের বাড়ি থেকে কিছু চুরি হয়নি? আকাশ বলে, না, এটা একটা আশ্চর্যের বিষয়। চোর চুরি করতে এসেছিল কিন্তু কিছু নিয়ে যায়নি। তাহলে সে কি করতে এসেছিল? রাহুল বলে, শোন এদিকে একবার। এই দেখ, এখানে রক্ত আর একটা সিগারেট পড়ে রয়েছে। অর্ণব কিছু একটা ভেবে জিজ্ঞাসা করে, আচ্ছা, আসার সময় একজন মহিলাকে বাগানে দেখলাম, উনি কে জানতে পারি? উনি আমার কাকিমা, গতকালই বাড়ি ফিরেছেন। রাহুল বলে, কোথায় গিয়েছিলেন জানো? আকাশ বলে, বাবার বাড়ি গিয়েছিলেন। অর্ণব বলে, আর তোমার কাকু কোথায়? আকাশ বলে, উনি কিছুদিনের জন্যে একটা বিজনেস গিয়েছেন। রাহুল বলে, কবে ফিরবেন জানো? আকাশ বলে ওঠে, সপ্তাহখানেকের মধ্যে ফিরবেন মনে হয়। রাহুল বলে, উনি ফিরলে আমার সঙ্গে দেখা করতে বলবে। আর হ্যাঁ, তোমরা বাড়িতে এখন নিরাপদ নও। আজ থেকে আমি আর মহুয়া তোমাদের বাড়িতে থাকবো। মহুয়া, তোমার কোনো অসুবিধা নেই তো? মহুয়া বলে, না না, এখন ওনাদের সঙ্গে থাকাটা আমাদের প্রয়োজন। অর্ণব বলে, কেসটা ধীরে ধীরে জিলিপির প্যাঁচের মতন হয়ে উঠেছে। কোন রাস্তা দিয়ে গেলে এটা সহজে সমাধান করা যাবে বুঝতে পারছি না। রাহুল বলে, এখন তো মহুয়া আমাদের সঙ্গে রয়েছে, দেখি শেষ পর্যন্ত কি হয়। অর্ণব বলে, আমার কেন জানি না মনে হচ্ছে রাকেশ বাবুর মৃত্যু, ওনার বাড়িতে চোরগুলোর আগমন, এই সবগুলোর মধ্যে কিছু না কিছু কানেকশন তো আছেই। এসবের মাঝে হঠাৎই অর্ণবের ফোনটা বেজে ওঠে। তৃপ্তির নামটা ভেসে উঠেছে ফোনের স্ক্রিনে। তৃপ্তি বলল, তোমার মনে আছে তো, ও আজ বাড়ি ফিরছে, তুমি স্টেশন থেকে ওকে নিয়ে এসো মনে করে। অর্ণব বলল, হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, আমি এখনই যাচ্ছি ওকে আনতে। ফোনটা রেখে অর্ণব বেরিয়ে পড়ে স্টেশনের পথে। এখান থেকে স্টেশন প্রায় আধ ঘন্টার পথ। অর্ণব স্টেশনের পথে যেতে যেতে গাড়িতে একটা মিষ্টি গান চালিয়ে আপন মনে গুনগুন করতে থাকে। কলিং বেলের শব্দে তৃপ্তি ছুটে যায় দরজা খুলতে। নিশ্চয়ই তারা চলে এসেছে। দরজাটা খুলতে সে দেখে সেখানে সোমা এবং অর্ণব সামনে দাঁড়িয়ে রয়েছে। সোমা তার বৌদিকে চেপে ধরে। সোমা বলল, কেমন আছো? কতদিন পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তৃপ্তি বলে, আমরা খুব ভালো আছি। তা আগে এটা বলো, তোমার এত দেরি হলো যে? সোমা একটু হেসে বলে, পরীক্ষা শেষ হতে বন্ধুরা মিলে একটু ঘুরতে গিয়েছিলাম, তবে এখন যখন চলে এসেছি তখন খাওয়া দাওয়া আর জমি আড্ডা হবে। এখন মধ্যরাত, সকলে ঘুমিয়ে পড়েছে। বাইরে শোঁ শোঁ করে ঝোড়ো বাতাস বইছে, তার সাথে ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়েছে। একটা শব্দে তৃপ্তির ঘুমটা ভেঙে যায়। সে দুবার ডাকে অর্ণবকে, কিন্তু সে অঘোরে ঘুমাচ্ছে। তার মনে হয় এত রাতে আবার কিসের শব্দ আসছে। বিছানা ছেড়ে নিচে নেমে দরজাটা খুলে বাইরে বেরোয় সে। সে ধীরে পায়ে নেমে আসে সিঁড়ির দিকে। তার বুকেও ধীরে ধীরে ভয়ের ছায়া জমতে শুরু করেছে। কিছু না দেখতে পেয়ে সে যখন ফিরে যাচ্ছিল, হঠাৎ সে কাঁচ ভাঙার শব্দ শুনতে পায়। কিছুটা এগিয়ে গিয়ে সে দেখে মেঝেতে একটা বড় পাথর পড়ে আছে। পাথরটার সঙ্গে কিছু একটা জড়ানো রয়েছে।
পাথরে মোড়ানো কাগজটা সে খুলে দেখে, তাতে লেখা আছে, আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করিস না, সাবধান করে দিচ্ছি। আর তুই যদি না শুনিস, রাজেশের মতো তোকেও খালাস করে দেব, বুঝলি? তৃপ্তির বুক ভয়ে কেঁপে ওঠে। সে ছুটে ঘরের দিকে চলে যায়। না, এখন অর্ণবকে কিছু জানানো সঠিক নয়। বেচারা সারা দিন কাজ করে, এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে রয়েছে। তৃপ্তি ঠিক করে কাল সকালে অর্ণবকে দেখাবে সেই এই লেখাটা। সে নিঃশব্দে তার পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু তার কি আর ঘুম আসে? অর্ণব এখন আগের মতোই ঘুমাচ্ছন্ন। সূর্যি মামা পূব আকাশে উদয় হয়েছেন। অর্ণব বলে, ওই গো, আমার চাটা নিয়ে এসো, এরপর আবার কেসের জন্য বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে আমার, তাড়াতাড়ি করো। তৃপ্তি বলে, এই নাও তোমার চা। আর একটু দেখো তো, কাল রাতে বাইরে থেকে কেউ পাথর ছুঁড়েছিল, পাথরের সঙ্গে কাগজটা জড়ানো ছিল। অর্ণব তার হাত থেকে কাগজটা নিয়ে সেখানে কি লেখা আছে সেটা এক মনে দেখে। তার মুখটা গম্ভীর হয়ে যায়। সে রেডি হয়ে বেরোতে যাবে, এমন সময় রাহুল ও মহুয়া তার বাড়িতে এসে হাজির হয়। আরে ভাই, তোরা? মহুয়া বলে, কেন আসতে নেই বুঝি? অর্ণব বলে, না না, তেমন কিছু নয়, তোরা বস, আমি একটা জিনিস নিয়ে আসছি। অর্ণব তাদের বসতে বলে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে রাহুলের দিকে একটা কাগজ বাড়িয়ে দেয়। অর্ণব বলে, এটা দেখ একবার। রাহুল তার হাত থেকে কাগজটা নিয়ে সেটা খুলে দেখে। এটা তুই কোথায় পেলি? মানে তোকে এটা কে দিল? তাদের কথায় মাঝে তৃপ্তি চলে আসে চা নিয়ে। তৃপ্তি বলে, এটা গতকাল রাতে আমি পেয়েছি। রাতে একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। আমি নিচে এসে দেখি বাইরে থেকে কেউ ভেতরে কিছু একটা ছুঁড়েছে। একটা পাথর মেঝেতে পড়েছিল, আর এই কাগজটা ওটা দিয়ে জড়ানো ছিল। রাহুল কিছু বলতে যাবে, তার আগে মহুয়া বলে ওঠে, দেখি। মহুয়া সেটাই একবার চোখ বুলিয়ে নেয়। আমার মনে হয় এটার সঙ্গেও এই কেসের একটা কানেকশন আছে। এবার অপরাধী অর্ণবের উপর অ্যাটাক করবার আগে তাকে শেষবারের মতো সতর্ক করে দিতে চাইছে। রাহুল কিছু একটা বলতে যাবে, এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোন ধরে সে বলে, হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। অপর দিকের মানুষটির কথা শুনে সে স্তম্ভিত হয়ে যায়। রাহুল সবটা শুনে তার ফোনটা রেখে দেয়। রাহুলের মুখটা গম্ভীর হয়ে আছে দেখে অর্ণব কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, কি হলো, কে ফোন করেছিল? রাহুল একটু গম্ভীর গলায় বলে, একটা নতুন খবর আছে, কেসে একটা নতুন টুইস্ট এসেছে। মহুয়া বলে, কি টুইস্ট? খুলে বলো আমাদের। রাহুল যা বলল তাকেও প্রত্যাশাও করেনি। রাহুল বলে ওঠে, রাকেশ বাবুর গলায় দড়ি দেওয়ার কথাটা প্রমাণিত হলেও ডাক্তার আরও কিছুটা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন একটা নতুন বিষয়। ডাক্তারবাবুর ধারণা যে রাকেশ বাবুর মৃত্যু গলায় দড়িতে নয়, তিনি মারা যান ডিম পাখির জন্য। মহুয়া বলে, সেটা আবার কি? অর্ণব বলে, আমি জানি। রাহুল বলে, তুই জানিস? হ্যাঁ জানি। একদিন ইন্টারনেটে এটা নিয়ে বেশ কিছুটা তথ্য আমি জানতে পারি। ডিম্বাক হলো চাইনিজ মার্শাল আর্ট এর একটা টেকনিক। এর দ্বারা মানুষের মৃত্যু হতে পারে, আর এই ক্রিয়া তো ভারতের কেউই জানে না। তবে কিভাবে কেউ এটা প্রয়োগ করে রাকেশবাবুর ওপর, এটা একটা বড় প্রশ্ন। অর্ণব বলল, চল একবার ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে আসি, তিনি জানতে পারেন কিছু। তারা তিনজনে ডাক্তারবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ডাক্তারবাবুর বাড়ি পৌঁছে কলিং বেল প্রেস করে রাহুল তৎক্ষণাৎ সেটি বেজে ওঠে। ডাক্তারবাবু এসে দরজাটা খুলে দেয়। ডাক্তার প্রদীপ বলেন, আসুন, আপনার ভিতরে আসুন। আমি রাহুলকে ফোন করে গোটা ব্যাপারটা জানাই।
রাহুল বলে, আপনি কিভাবে বুঝলেন যে রাকেশ বাবুকে ডিম বাকের সাহায্যে হত্যা করা হয়েছে? সে একটু হেসে বলে, আমি তো একজন ডাক্তার, এটা আমার জানার বিষয় নয়, তবে এটা আমি আমার একজন পরিচিত মার্শাল আর্ট ট্রেনারের থেকে জানতে পারি। তিনি আমাকে যে বিবরণ দেন তা সম্পূর্ণ মিলে গিয়েছিল রাকেশ বাবুর সাথে। অর্ণব বলে, তবে এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট কিভাবে ভুল হলো। মহুয়া একটু ভেবে বলে, আপনি মার্শাল আর্ট ট্রেনারের অ্যাড্রেসটা দিন, আমরা সেখানে গিয়ে গোটা বিষয়টা জানবো। রাহুল বলে, এটা ঠিক হবে। ট্রেনার বলে, রাকেশ বাবু মারা গেছেন। আমি ওনাকে খুব ভালোভাবেই চিনতাম, উনি খুবই ভালো মানুষ ছিলেন। অর্ণব তাকে জিজ্ঞাসা করে, আপনি কি ডিমবাক কৌশলটা জানেন? ট্রেনার বলে, না, তা আমার জানা নেই। আমি কেন, গোটা ভারতের কেউ তা জানে না। এই কৌশল হাজার হাজার বছরের পুরনো। একটা জেনারেশনের কেবল একজন ব্যক্তি তা শিখতে পারে। রাহুল বলে, এটা ঠিক করার কোনো উপায় নেই? আছে। সঠিক সময়ে সঠিক স্থানে আঘাত করলে ব্যক্তির প্রাণ সঞ্চয় থাকবে না, তবে দেরি হলে ব্যক্তির মৃত্যু ঘটবে। রাহুল এই কথা শুনে একটু হেসে বলে, এরকম আবার হয় নাকি? ট্রেনার তার কৌশল দ্বারা রাহুলের কাঁধে প্রহার করে। রাহুল এই প্রহারে কাঁধ ধরে যন্ত্রণায় ছটপট করতে থাকে। অর্ণব বলে, এটা কি করলেন আপনি? ওর কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ঠিক করুন, দয়া করে ঠিক করুন। তিনি আবারও সেই স্থানে প্রহার করেন। রাহুলের যন্ত্রণাটা কমে যায়, সে কিছুটা স্বাভাবিক বোধ করে। ট্রেনার একটু লজ্জিত হয়ে বলেন, ক্ষমা করবেন আমাকে, আমি শুধুমাত্র একটু নমুনা দেখালাম। এরপর প্রায় সপ্তাহ খানেক কেটে গিয়েছে, এখনো পর্যন্ত নতুন কোনো ক্লু পাওয়া যায়নি। পুলিশি তদন্তে আর নতুন কোনো তথ্য উঠে আসেনি, তবে জোর কদমে সকলে কাজ চালিয়ে যাচ্ছেন। আজ রবিবার, দোকান বন্ধ। অর্ণবের তো কেস চলাকালীন স্নান খাওয়া ঠিক মতো হচ্ছেই না। সে ঘুমাচ্ছিল, হঠাৎ ফোনের শব্দে তার ঘুমটা ভেঙে যায়। অর্ণব ওপাশ থেকে বলে, ধুর ব্যাং, ছুটির দিনে একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। সে ফোনটা রিসিভ করে। আমি আকাশ বলছি। আমার কাকু গতকাল রাত্রে বাড়ি ফিরেছে। ওনার ব্যবহার আমার কেমন যেন অদ্ভুত লাগছে। ঠিকভাবে কারোর সাথে কোনো কথা বলছেন না। আপনি এখনই আসুন। অর্ণব তড়ি ঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে। রাহুল ও মহুয়াকে খবর দেয়। তারা তিনজন একসাথে আকাশের বাড়ি যায়। অর্ণব মাঝপথে ওদের সাথে নিয়ে নেয়। রাহুল বলে, তোমার কাকুকে ডেকে নিয়ে এসো, আমাদের ওনার সাথে কিছু কথা রয়েছে। আকাশ বলে, স্যার, উনি আপনাদের আসার আগে বেরিয়ে গেলেন। রাহুল বলে, কোথায় গিয়েছেন কিছু বলেছেন? না, কিছু বলে যাননি। ওরা অপেক্ষা করতে থাকে প্রায় 1 ঘন্টা। কিছুক্ষণ পর তিনি বাড়ি ফেরেন। রমেশ বলে, আপনারা কারা? রাহুল বলে, আমি অফিসার রাহুল বোস, ও হলো মহুয়া, রাকেশ বাবুর সহ অভিনেত্রী, আর ও হলো অর্ণব দত্ত, একজন গোয়েন্দা। আমরা রাকেশ বাবুর কেস নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। রমেশ বলে, না, আসলে আমি তো এখানে ছিলাম না যখন দাদা মারা যায়, আমি কি করে কিছু বলতে পারবো আপনাদের? অর্ণব বলে, এতদিন ছিলেন কোথায়? রমেশ বলে, ওয়েল, আমি একটা বিজনেস ট্যুরে মন্দারমণি গিয়েছিলাম। আপনারা যদি চান আমার বসের সঙ্গে কথা বলে দেখতে পারেন। অর্ণব বলে, আপনার কি কাউকে সন্দেহ হয় যে রাকেশ বাবুকে খুন করতে পারে? রমেশ বলে, আসলে আমি তো বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকি, তবে যতটা জানি দাদাকে খুন করার মতো কেউ আছে বলে আমার জানা নেই। আর এমনিতেও আমার দাদা খুবই ভালো ব্যক্তি ছিলেন। রাহুল বলে, অর্ণব, কেসটা কিন্তু বেশ জটিল হয়ে যাচ্ছে। তারা রমেশবাবুর সঙ্গে কিছু কথাবার্তা বলে সেখান থেকে চলে আসে।
যতদিন না রাকেশবাবুর কেসটা সুরাহা হচ্ছে, রমেশবাবুকে ততদিন বাড়ির বাইরে যেতে মানা করে তারা। অর্ণব বলে, তোরা একটা ব্যাপার খেয়াল করেছিস কিনা জানি না, তবে আমি রমেশ বাবুর জামাতে রক্ত লেগে আছে দেখতে পাই। মহুয়া বলে, হ্যাঁ, ঠিকই বলেছ, আমিও দেখেছি এটা। অর্ণব বলে, বুঝলি ভাই, মাথা কেমন ঝিমঝিম করছে, একটু কড়া করে চা পেলে ভালো হতো। রাহুল বলে, এই সামনে একটা ভালো চায়ের দোকান রয়েছে, চল তাহলে সেখানে একটু চা খাওয়া যাক। আমার অবশ্য মনটা একটু চা চা করছিল। রাহুল চায়ের দোকানের সামনে গাড়িটা দাঁড় করায়। তারপর অর্ণব বলে, 3টে চা দিও। চায়ের দোকানদার তাদের উদ্দেশ্যে বলে, আচ্ছা বাবু, এখনই দিচ্ছি, আপনারা একটু বসেন। অর্ণব লক্ষ্য করে কয়েকজন বৃদ্ধ ভদ্রলোক রাকেশবাবুকে নিয়ে কি যেন কথাবার্তা বলছিল। সে তাদের কাছে এগিয়ে যায়। অর্ণব বলে, আপনারা চেনেন রাকেশ বাবুকে? একজন বৃদ্ধ ভদ্রলোক তাদের বললেন, কেন চিনব না, রাকেশ তো খুবই ভালো ছেলে ছিল, সকলের বিপদে আপদে আগে ঝাঁপিয়ে পড়তো, কিন্তু ঈশ্বরের কি লীলা, কে যে তাকে খুন করলো কি জানি। অর্ণব কিছু একটা ভাবে। রমেশ বাবুর সঙ্গে তার দাদার কেমন সম্পর্ক ছিলেন জানেন? ইদানিং রাকেশের সাথে বিষয় সম্পত্তি নিয়ে একটু অশান্তি হতো, আসলে সৎ ভাই কিনা, তাই রাকেশকে খুব একটা পছন্দ করতো নাও। রাকেশবাবু ওনার নিজের ভাই নয়, সৎ ভাই। তারা একটু অবাক হয়ে যায়, এটা তো তাদের অজানা ছিল এতদিন ধরে। অর্ণব বলে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূল বিষয়, সবটা খতিয়ে দেখলেই বোঝা যাবে। অর্ণব বাড়িতে ফিরে বেশ কিছুটা সময় নিজেকে ঘরে বন্ধ করে নেয় একলা। ঠান্ডা মাথায় সে গোটা কেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সাজিয়ে তারপর পরবর্তী পদক্ষেপ ফেলবে। তৃপ্তি বলে, কি গো, নতুন কিছু জানতে পারলে? খুনিকে কি ধরতে পেরেছো? অর্ণব বলে, বুঝলে, এই কেসটা এখন খুবই স্পষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে খুনিকে আমি ধরে ফেলবো। তৃপ্তি বলে, সত্যি? এই না হলে আমার গোয়েন্দা বর। লাভ ইউ বেবি। রাহুল থানায় আজ খুবই ব্যস্ত। সারাদিন খুন ডাকাতি চিন্তায় নিয়ে তার কাজ মাঝে মাঝে ক্লান্ত হয়ে তার মনে হয় ছেড়ে দিতে এসব কাজ। কিন্তু কি আর করবে সে, সংসার তো চালাতে হবে। একজন দায়িত্ববান অফিসার 5 বছরের চাকরি জীবনে 2 বার প্রমোশন পেয়েছে। নিজের কাজের জন্য ফোনটা বেজে ওঠে রাহুলের। মহুয়া ফোন করেছে, সে রিসিভ করে। মহুয়া বলে, কি ব্যাপার, তুমি ফোন ধরছিলে না কেন? এদিকে একটা বিপদ হয়ে গেছে। রাহুল বলে, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? মহুয়া বলে, তুমি যত তাড়াতাড়ি পারবে এখানে এসো রাহুল। আর কিছু না ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে। মহুয়ার বলা ঠিকানায় সেখানে পৌঁছাতেই সে কিছুটা অবাক হয়। জায়গাটা একটা পুরনো কারখানা। সে বাইরে থেকে কয়েকবার ডাক দেয়, মহুয়া, মহুয়া, কোথায় তুমি? হঠাৎ কেউ যেন তার মুখে রুমাল চাপা দেয়। কিছুক্ষণ ছটফট করে কে সে জ্ঞান হারায়। কি গো, তোমার ফোনটা বাজছে, শুনতে পাচ্ছ না? কোথায় তুমি? কি হলো? এই নাও, তোমার ফোনটা বাজছিল তখন। কে করেছে দেখো। অর্ণব বলে, হ্যালো, কে বলছেন? আকাশের কাকিমা বলে, বাবা, আমি রমেশবাবুর স্ত্রী বলছি।
তুমি বাঁচাও, আমাদের বাঁচাও তুমি। আমার স্বামী দাদার খুনি, ওই দাদাকে খুন করেছে। তুমি কিছু একটা করো। ও আকাশ আর দিদিকে কোথায় ধরে নিয়ে গেল? ওদের কোনো ক্ষতি হবার আগে তুমি বাঁচাও ওদের। অর্ণব ফোনটা রেখে দেয়। তৃপ্তি বলে, কি গো, কি হলো? অর্ণব বলে, রমেশবাবু তার দাদাকে খুন করেছেন। এখন আকাশ আর তার মাকে উনি হয়তো। সে আর কিছু না বলে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। সে পুলিশ স্টেশনে ফোন করে রাহুলের নাম্বারটা ট্রেস করতে বলে। সে অনেকবার ট্রাই করার পরেও রাহুল বা মহুয়া কাউকে ফোনে পাচ্ছে না। সে তার খুব টেনশন হচ্ছে। সে গাড়িটাকে মেন রোড থেকে গ্রামের রাস্তার দিকে নিয়ে যায়। গাড়িটা সে একটা কারখানার সামনে দাঁড় করিয়ে দেয়। নিঃশব্দে সে গাড়ি থেকে নিচে নামে। গাড়ি থেকে রিভলভারটা বের করে ধীর গতিতে এগিয়ে যায় কারখানার পেছনের দিকে। এখানে একটা দরজা রয়েছে, সেটা ভেঙে সে ভেতরে প্রবেশ করে। তারপর কিছুটা এগাতে কিছুতে একটা হোঁচট খেয়ে পড়ে যায় সে। একটা চাপা গোঙানি তার কানে আসে। ফোনের ফ্ল্যাশ জ্বালতেই সে দেখে রাহুল হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে। অর্ণব দ্রুত তার হাত পা খুলে দেয়। অর্ণব বলে, তুই ঠিক আছিস তো? রাহুল বলে, হ্যাঁ ভাই, রমেশ এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। আরে ওয়েলকাম ওয়েলকাম অর্ণব বাবু, তোমারই অপেক্ষায় ছিলাম। শুধু ওদেরকেই মারলে হবে, তোমাকেও তো শেষ করতে হবে, না হলে আমার পথের কাঁটা তো থেকেই যাবে। কি তাই না? অর্ণব বলে, তোর লজ্জা করে না খুন করতে? হাতটা একবারও কাঁপেনি? সে হো হো করে হেসে ওঠে। রমেশের পেছনে 5 জন টাগরা চেহারার লোক এসে দাঁড়ায়। রমেশ বলে, এই সালা দুটোকে শেষ করে ফেল, যা তাড়াতাড়ি। অর্ণব গুলি চালাতে গেলে এক ধাক্কায় তাকে ঠেলে ফেলে দেয় মহুয়া। অর্ণব বলে, তুমি কি করছো এটা? মহুয়া বলে, একদম চুপ। নিজের বন্দুকটা চুপচাপ আমাকে দে তাড়াতাড়ি। কি হলো, শুনতে পাচ্ছিস না? দে চুপচাপ। রাহুল তার বন্দুকটা এগিয়ে দেয় তার দিকে। সে এগিয়ে যায় রমেশ বাবুর দিকে। রমেশ তার কপালে চুম্বন দেয়। সে বলে, গুড জব মাই ডটার, গুড জব, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। অর্ণব বলে, তাহলে তুমি? মহুয়া বলে, হ্যাঁ, আমি ওনার মেয়ে। তোমাদের সঙ্গে একটা জাস্ট ছোট্ট নাটক ছিল এটা, তার চেয়ে বেশি কিছুই না। রাহুল নিজেকে দোষারোপ করে। এত বুদ্ধিমান হওয়া সত্ত্বেও কেন এতদিন এটা বুঝতে পারল না সে? পুলিশের দল ঘিরে ফেলে গোটা কারখানা। তারা ধীরে ধীরে কারখানার ভেতরে প্রবেশ করে। রাহুল অর্ণবের হাতাহাতি হচ্ছিল তাদের সঙ্গে। ছুরির আঘাতে রাহুলের হাতটা খানিকটা ছড়ে গিয়ে রক্ত ভার হতে থাকে। অর্ণব গুলি করতে যাবে, তখন রমেশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার আর হাতে গুলি লাগে। অর্ণব জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। পুলিশের দল সেখানে গিয়ে ধরে ফেলে তাদের। কনস্টেবল বলে, রমেশ, একদম না, পালানোর চেষ্টা ভুলেও করবেন না। আকাশ পেছন থেকে রমেশকে গিয়ে চেপে ধরে, ঠেলে ফেলে দেয় পুলিশের পায়ের কাছে। আকাশ বলে, এখন কোথায় পালাবি? হ্যাঁ, ওঠ ওঠ বলছি। পুলিশ এরপর রমেশ মহুয়াকে ধরে নিয়ে যায় তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেবে বলে। অর্ণবকে হসপিটালে নিয়ে যায় রাহুল। গুলিটা তার হাত থেকে বের করা হয়। সে এখন বিপদমুক্ত, তবে কিছুদিন রেস্ট করতে হবে তাকে। তৃপ্তি তার পাশে বসে কাঁদতে থাকে। অর্ণব তার মাথায় হাত বুলিয়ে দেয়। অর্ণব বলে, আহা, তুমি এমন কাঁদছো কেন? আমি তো এখন ঠিক আছি। সে অশ্রু মিশ্রিত কণ্ঠে বলে, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো কখনো ভেবে দেখেছো? অর্ণব তার চোখের জল মুছে দেয়, তাকে বুকে টেনে নেয় এবং অর্ণব বলে, যতদিন তুমি আমার পাশে আছো
ততদিন আমার কিচ্ছু হবে না। তো কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না যেন। আর চ্যানেলে নতুন হলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ। শুভরাত্রি। ফিরব খুব তাড়াতাড়ি।